ওকে, সায়ন বিশ্বাস আছে, সায়ন বিশ্বাস হ্যাঁ আছে, রুদ্রজিৎ আছে, সৌরদীপ আছে, আচ্ছা সুপর্ণাও আছে, শুভঙ্করও আছে, ফুলচাঁদ নেই। ওদিকে রুদ্র সাহা, দীপ্তেশ মন্ডল নেই, মৈনাক নেই, বাবারে। সুপর্ণা, তোমার কি হয়েছিল গতকাল? সে তো শুনলাম কি হয়েছিল, কিন্তু ক্লাসটা বুঝতে পেরেছো তারপরে রেকর্ডিং শুনে? স্যার আমার দেখা হয়নি। সে কি, কেন? তাহলে তো আজকেও বোঝা ডিফিকাল্ট হবে। আমি তো জানতাম না আজকে ক্লাস আছে, মানে কেউ আমাকে বলেনি। যাই হোক, এখনই বললো, কেউ তাহলে আমি দেখে বলেনি? নিতাম একবার। কেউ বলেনি? না। তুমি একবার না লালবাগ স্যার। চলেই এসো, তুমি একবার লালবাগ চলেই এসো। বুঝতে পেরেছো তো, শুভঙ্করকে আশেপাশেই পেয়ে যাবে। কষ্ট করে একবার লালবাগ তুমি চলেই এসো, তোমার বাড়ির থেকে তো একটুখানি, মিনিট 15 লাগবে। যাই হোক, লেটস প্রসিড। এইবারে আমরা দেখো কালকে একটা দেখলাম যে আমাদের রেজোনেন্সে যাওয়ার জন্য একটা এনার্জি প্রোভাইড করতে হচ্ছে। সেই এনার্জি সোর্সটা কি? এনার্জি সোর্সটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এইবারে এই যে এনার্জিটা প্রোভাইড করা হচ্ছে, বেসিক্যালি আমরা এটাকে মেজার করছি। আর কতটা এনার্জি লাগছে একটা প্রোটনের রেজোনেন্সে যাওয়ার জন্য, মানে দুটো প্রোটনের, সেটা ডিপেন্ড করছে যে তাদের লোকাল এনভায়রনমেন্ট কি। যদি প্রোটনটা শিল্ডেড হয় বাই ইলেকট্রনস, তাহলে অবভিয়াসলি কম এনার্জি লাগবে। যদি নট শিল্ডেড থাকে তাহলে তার বেশি এনার্জি লাগবে। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। এইবার এখানে দেখো, এখানে জাস্ট দিস ইজ আ 180 ডিগ্রি টার্ন। তো তাহলে E1 যে এনার্জিটা লাগছে এই প্রোটনটার, এর আগের স্টেটটা দেখো এই স্টেটে ছিল, ঠিক আছে, কমপ্লিটলি 180 ডিগ্রি। সো দিস ইজ আ ভেক্টর, দিস ইজ বেসিক্যালি আ ভেক্টর। হ্যাঁ, যেটা দিয়ে আমরা আমাদের ম্যাগনেটটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো এই কনফার্মেশন থেকে এই কনফার্মেশনে যাওয়ার জন্য একটা 180 ডিগ্রি টার্ন দরকার হলো, তার জন্য E1 অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হলো। কিন্তু যদি আমাদের এটা শিল্ডেড থাকে, তাহলে কিন্তু একটা এইরকম অবস্থা থাকছে। এক্স্যাক্টলি ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশনে ও নিজেকে অ্যালাইন করবে তখনই যখন ও ডিশিল্ডেড অবস্থায় থাকবে। যখন ও শিল্ডেড অবস্থায় থাকবে তখন কিন্তু অ্যালাইন করবে না, কারণ আশেপাশের জিনিস ওকে প্রোটেক্ট করছে। এবার এক্স্যাক্টলি কিভাবে ও নিজেকে অ্যালাইন করবে সেটা ডিপেন্ড করবে ও লোকাল এনভায়রনমেন্টটা কেমন, আশেপাশে কেমন ইলেকট্রন আছে বা কেমন শিল্ডিং হচ্ছে। ওকে, তবে if there is a shielding, obviously it can negate the influence of magnetic field to some extent. It can negate the influence of magnetic field to some extent, and it will not align in the direction of the magnetic field. এরকম কিছু একটা থাকবে। ফলে তার রেজোনেন্সে যাওয়ার জন্য কিন্তু অনেক কম এনার্জি দরকার হবে। So at the end of the day, if we plot, so there are two protons, one proton এই যে যেটা ডিশিল্ডেড ছিল, দেখো দিস ইজ জিরো, সো দিস ইজ হাই অ্যামাউন্ট অফ এনার্জি, সেটার অনেক বেশি এনার্জি লাগলো। কিন্তু তোমার রেজোনেন্সে যাওয়ার জন্য কম্পারেটিভলি যেটা শিল্ডেড ছিল তার কিন্তু অনেক লো অ্যামাউন্ট অফ এনার্জি লাগলো গিয়ে হচ্ছে তোমার রেজোনেন্সে যাওয়ার জন্য। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ লার্নড ইয়েস্টারডে। কারোর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। তার আগে তোমরা আমাকে এটাও জিজ্ঞেস করতে পারো যে স্যার এই যে জিনিসগুলো আপনি বললেন এটা তো শুনতে খুব ভাল লাগলো, কিন্তু হাউ ইজ ইট ইভেন রেলেভেন্ট টু দ্য ডিফারেন্ট মলিকিউলস দ্যাট উই ওয়ান্ট টু স্টাডি ইউজিং এনএমআর? হ্যাঁ, এই জিনিসটা খুব সুন্দর হয়তো, বাট হাউ ইজ ইট ইভেন রেলেভেন্ট, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। আচ্ছা, সেই রেলেভেন্সটা কি আজকে আমরা ডিফারেন্ট মলিকিউলের এক্সাম্পল নিয়ে একটু বুঝবো। তার আগে বলো যে এই অবধি কি কারোর কোনো ডাউট আছে? সায়ন বিশ্বাস, সায়ন দাস, রুদ্রজিৎ, সৌরদীপ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওদিকে সপ্তর্ষি তো স্যার জয়েন কর। হ্যাঁ হ্যাঁ, বলো বলো
বলো। তো দুটোতেই সেম লাগছে। হ্যাঁ, কি বলছো শ্যানদাস বলছো? স্যার ছবিটাতে হ্যাঁ হ্যাঁ, স্যার ছবিটাতে মানে দুটো সিগন্যাল তো সেম লাগছে, সেটাই বলছিলাম। ভেরি গুড। একটা জিনিসও পয়েন্ট করেছে। তুমি এখানে এনার্জি দেখতে পাচ্ছ, এনার্জিটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে নেই। সরি, এনার্জিটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে নেই, এনার্জিটা কিন্তু এক্স অ্যাক্সিসে আছে, ঠিক আছে? তাহলে পিক দুটো সমান মানে এদের ওয়াই অ্যাক্সিস ভ্যালু সমান, কিন্তু এনার্জিটা এক্স অ্যাক্সিসে আছে। তো 0 থেকে বেশি দূরে কে? শ্যানদাস, 0 থেকে বেশি দূরে কে আছে? স্যার বলেন। হ্যাঁ বলছি, দেখো তুমি এই যে পিকের সাইজ গুলো বলছো, দ্যাট ইজ ইন দা ওয়াই অ্যাক্সিস, এনার্জিটা আছে এক্স অ্যাক্সিসে। তাহলে E2 টা বেশি না E1 টা বেশি? 0 থেকে বেশি দূরে কে? E1টা। E1 টা। তাহলে কোনটা বেশি হবে? E1 E1টা টা। বেশি হচ্ছে। E1 টা বেশি হচ্ছে। তাহলে তোমার নেক্সট প্রশ্ন এইটা হবে যে স্যার তাহলে ওয়াই অ্যাক্সিসে কি আছে? হ্যাঁ, যে দুটো পিক আমি সমান সাইজের দেখছি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, সেখানে কি আছে? সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস। এখানে যেহেতু একটা প্রোটন E1 কে করসপন্ড করছে আর একটা প্রোটন E2 কে করসপন্ড করছে, ফলে পিক দুটোর সাইজ সেম হলো। যদি এক্ষুনি আমরা উদাহরণ দেখব, যদি দুটো প্রোটন E2 এনার্জি লেভেল কে করসপন্ড করতো এবং একটা প্রোটন E1 এনার্জি লেভেল কে করসপন্ড করতো, সেক্ষেত্রে E2 পিকটার সাইজ ডাবল হতো। বোঝা যাচ্ছে? So basically the peak size represents the number of protons requiring that particular energy. I repeat myself, the peak size represents the number of protons that require that particular energy to go to the resonance. That is what the peak size represents. But কতটা এনার্জি লাগছে, that is represented by the x axis. ক্লিয়ার হলো? কি হলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? এনার্জিটা এক্স অ্যাক্সিসে আছে, পিক সাইজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের করসপন্ডিং। ওয়াই অ্যাক্সিসটা বলছে কটা প্রোটনের ওই এনার্জি লাগছে রেজোনেন্সে যেতে। এক্ষুনি আমরা দেখব এটার উদাহরণ, ঠিক আছে? এই সকাল থেকে মিস্ত্রি কাজ করতে শুরু করে ছাতে, তো আওয়াজ করে। যাই হোক, আমরা এর পরে যে উদাহরণটায় চলে যাব, হ্যাঁ, সেই উদাহরণটা হচ্ছে গিয়ে খুব সহজ একটা জিনিস। যে এতক্ষণ যেটা বলছিলাম যে এইটা তো খুব সুন্দর একটা জিনিস বোঝা গেল, বাট হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স এই জিনিসটা? এই নিউক্লিয়াস স্পিন এবং রেজোনেন্স স্টাডি করে আলটিমেটলি আমরা কি দেখব? এন্ড দিস, এই যে এনার্জিটা, এটা অ্যাকচুয়ালি কেমিক্যাল শিফট। আমরা কেমিক্যাল শিফটের ডেফিনেশন পড়ব আফটারওয়ার্ডস। এই যে এনার্জিটা দরকার রেজোনেন্সে যাওয়ার জন্য, দ্যাট বেসিক্যালি ইজ আ মেজার অফ দ্য chemical shift. What is chemical shift? It is with reference to যাই হোক, ওসব টেট্রামিথাইল সিলেনফিলেন আমরা পরে বুঝবো, বেশি কনফিউজড হয়ে লাভ নেই। আপাতত এইটুকুই। নাও লেট আস টেক অ্যান এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এই যে কম্পাউন্ডটা, এটার নাম কি আমাকে কে বলবে? কেউ বলতে পারবে না? ইথাইল ক্লোরাইড। হ্যাঁ, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, কারেক্ট। ওকে, তাহলে এই ইথাইল ক্লোরাইডের ব্যাপারটা আমরা একটু দেখি। এটা আমি তোমাদের শিল্ডিং ডিশিল্ডিং ব্যাপারটা আগেও বুঝিয়েছি, ফলে আমি বেশি এটাতে যাব না। দেখো, এখানে যদি ইথাইল ক্লোরাইড হয়, তাহলে এখানে দু ধরনের প্রোটন আছে। এক ধরনের প্রোটন হচ্ছে এইটা, আরেক ধরনের প্রোটন হচ্ছে এইটা। এইবারে এই যে প্রোটনস গুলো আছে, ক্লোরিন ইজ আ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কোনো ডাউট নেই নিশ্চয়ই? তাহলে কি হবে যে পুল করবে, কে পুল করবে? না, ক্লোরিন ইলেকট্রন গুলোকে নিজের দিকে পুল করবে, ঠিক আছে? ক্লোরিন ইলেকট্রন গুলোকে নিজের দিকে পুল করবে এই হাইড্রোজেন গুলোর থেকে। তাহলে হাইড্রোজেন গুলো শিল্ডেড থাকবে না ডিশিল্ডেড থাকবে? ডিশিল্ডেড থাকবে।
আচ্ছা, এইবারে দেখো এই হাইড্রোজেন গুলো দিস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ক্লোরিন। আর আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ইজ আ লোকাল ফেনোমেনন, মানে কাছাকাছির হাইড্রোজেনের উপর যতটা এফেক্ট পড়বে, কারণ এগুলো আমি আগেও তোমাদের ক্লাসে পড়িয়েছি এই ব্যাপারটা, ক্লোরিন নিজের দিকে পুল করছে ইলেকট্রনস গুলো, ততটা কিন্তু এই হাইড্রোজেনের উপর এফেক্ট পড়বে না। তাহলে এইখানে দুটো গ্রুপ অফ হাইড্রোজেন আছে যাদের এনভায়রনমেন্টটা সেম, মানে যাদের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। এই দুটো হাইড্রোজেনের এনভায়রনমেন্টটা এক ধরনের, এই তিনটে হাইড্রোজেনের এনভায়রনমেন্টটা এক ধরনের। ওকে, তাহলে these are the deshielded ones that requires higher energy EH to go to the resonance, and these are the shielded ones that requires lower energy, ঠিক আছে, EL to go to the resonance. ওকে, এই নিয়ে কারুর কোনো ডাউট থাকলে আমাকে বলো, তারপর আমি একটা প্রশ্ন করব। কোনো ডাউট আছে? ক্লোরিন ইলেকট্রন টানছে, ফলে এ ডিশিল্ডেড হয়ে যাচ্ছে, কিন্তু এ এতটা ডিশিল্ডেড হচ্ছে না কারণ ইলেকট্রোনেগেটিভিটি ইজ আ লোকাল ফেনোমেনন, আর এখান থেকে অনেকটা দূরে আছে গিয়ে হচ্ছে ক্লোরিন। তাহলে এ যেই ডিশিল্ডেড হচ্ছে, এর হায়ার এনার্জি লাগবে টু গো টু দ্য রেজোনেন্স স্টেট কম্পেয়ার টু দিস 3 protons which is having equal local environment. They will need lower energy to go to the resonance. Now my question to Shayan Dash. Shayan Dash আছো? হ্যাঁ স্যার আছি। এই যে পিক এ টা আর এই যে পিক বি টা, এই দুটো সাইজকে তুমি যদি কম্পেয়ার করো, একটা অপরের কতটা হবে বলে দাও। আমি তোমাকে 5 নম্বর এক্ষুনি দিয়ে দিচ্ছি এক্সট্রা ইয়েতে, যে কেউ বলবে আমি 5 নম্বর দিয়ে দেবো। পিক এ আর পিক বি এই দুটো যদি সাইজ কম্পেয়ার করো, একটার অপরের কতটা হবে সাইজ? 3 ভাগে 2 ভাগ হবে। 2/3 হবে এটা। কোনটা 2/3 2/3 হবে? এইটা এটা এ পিকটা এটা বি 2/3 হবে বি এর। রুদ্রজিৎ এবং সায়ন বিশ্বাস দুজনকেই 5-5, অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ এখানে 3টে প্রোটন রয়েছে তার জন্য এই পিকটা, আর এখানে 2টো প্রোটন রয়েছে তার জন্য এই পিকটা, ঠিক আছে। তাহলে এটা 3 ভাগের 2 ভাগ হবে, বা উল্টো দিক থেকে যদি আমি বলি বিটা এটা 1.5 গুণ হবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল তো ব্যাপারটা সায়ন দাস? হ্যাঁ স্যার। বোঝা গেল তো? এটা এটা 2টো হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে, এটা 3টে হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে। সো ইজ ইট ক্লিয়ার? এইবারে আমরা কয়েকটা টার্মিনোলজি দেখব। নাও টার্মিনোলজি কিছু দেখব which is very 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 important, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট ইয়ার তোমরা বুঝতে, এই ফার্স্ট ইয়ার তো না, ওরা এখন সেকেন্ড ইয়ার উঠে গেছে, আর ভগবান চাইলে এইভাবে ওরা পাশও করে বেরিয়ে চলে যাবে ক্লাস ফাস না করে। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে তোমরা বুঝতে পারছো তো? মানে দেখো, এটা কিন্তু শুধু ওই সায়ন এন্ড রুদ্রজিৎ এন্ড সৌরদীপ এদের জন্য ক্লাস হচ্ছে না, ক্লাসটা প্রত্যেকের জন্য হচ্ছে। কারুর যদি কোনো ডাউট থাকে স্বচ্ছন্দে বলতে পারো কিন্তু। বাপ্পারাজ, হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝছি। আরেকবার করে দেখতে হবে ভিডিওগুলো, আচ্ছা, সপ্তর্ষি তো তাহলে নেই। ক্লিয়ার হবে। সপ্তর্ষি যে কোথায় চলে যায়? স্যার। সপ্তর্ষি কিন্তু এমনিতে পরীক্ষা খুব ভালো দেয়, লেখে টেখে খুব ভালো, ইয়েও ভাইভা টাইভাও খুব ভালো দেয়, কিন্তু ক্লাসের সময় যে কোথায় গায়েব হয়ে যায় ভগবান জানে। যাই হোক, যেটা হচ্ছে যে কিছু ভোকাবুলারি এখানে যদি আমরা দেখি। আচ্ছা, অভয়ানন্দ, অভয়, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে যে লোয়ার এনার্জি যার দরকার হবে টু রিচ দ্য রেজোনেন্স, দ্যাট ইজ কল্ড আপ ফিল্ড। আপ মানে টুয়ার্ডস জিরো। আর যার হায়ার এনার্জি দরকার হবে টু রিচ দ্য রেজোনেন্স, দ্যাট ইজ কল্ড ডাউন ফিল্ড। ওকে, তাহলে ডিশিল্ডেড ইলেকট্রনস, এবার আমরা একটু ব্যাপারটাকে ইয়ে করি, সামারাইজ করি। তাহলে যাদের মধ্যে
তোমার যাদেরকে পুল করছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস, ঠিক আছে, তারা বেসিক্যালি ডিশিল্ডেড ইলেকট্রনস হচ্ছে, তাদের হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হচ্ছে রেজোনেন্স রিচ করার জন্য, এবং তারা ডাউন ফিল্ডে থাকছে। যাদের those are which are away from the electronegative atoms, they are shielded, those protons are shielded by electrons, they need lower amount of energy to reach the resonance and they are upfilled. যে protons গুলো close to electronegative atoms, they have less electrons shielding them, so the magnetic field effect is more, they need higher energy to reach the resonance, they are downfield. Shielded যারা যে protons গুলো away from the electronegative atoms and magnetic field এর influence less, lower amount of energy লাগছে resonance reach করার জন্য, এবং তারা কিন্তু upfield এ আছে। এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে গেল তাহলে তো 50% এমনি হয়ে গেল, আর শুধু বাকি রইল হাইপারফাইন স্প্লিটিং। ওকে, মানে আমি চাই তোমরা রেজোনেন্সটা এই এনএমআরটা বোঝো, সব পরীক্ষায় সবকিছুতে আসে, শুধু মুখস্থ করো না, মানে কেমিক্যাল শিফট কাকে বলে আর হাইপারফাইন স্প্লিটিং কাকে বলে দুটো ডেফিনেশন মুখস্থ করে চলে যেও না, দ্যাট ইজ ব্যাড। এইবার আমরা একটা রিয়েল লাইফের এক্সাম্পল দেখব, যে আমরা জিনিসটাকে যে পড়ছি কিভাবে আমরা সেটাকে ইউজ করতে পারি। ওকে, লেট আস সি দিস। তাহলে আমি এন্ড দুই সায়ন, রুদ্রজিৎ, সৌরদীপ সব একেবারে কিন্তু মন দিয়ে শোনো, আমি প্রচুর প্রশ্ন করব এখান থেকে। আমি মাস স্পেক করলাম, মাস স্পেক করে আমি কি পেতে পারি? when I do a mass spectrometry, what do I get as data? ফাংশনাল গ্রুপ পাবো। মাস স্পেক করে ফাংশনাল গ্রুপ পাবো? স্যার মলিকিউলার ওয়েট ফাইন্ড মলিকিউল, হ্যাঁ বলো মলিকিউলার ওয়েট। আর কে কি বলছে? মলিকিউলার ওয়েট, এক্স্যাক্টলি। তাহলে হ্যাঁ, এত আর আমি যদি একটা স্মল ধরো এই ধরনের অর্গানিক মলিকিউলের ক্ষেত্রে এতটাই প্রিসাইজলি মলিকিউলার ওয়েট পাওয়া যায় যে আমি মোটামুটি কিন্তু কেমিক্যাল ফর্মুলাটাও মাস স্পেক করে ডিটারমাইন করতে পারি। ওকে, এত প্রিসাইজ মলিকিউলার ওয়েট পাওয়া যায় যে মাস স্পেক করে আমরা কেমিক্যাল ফর্মুলাটা ডিটারমাইন করতে পারি। অ্যাবসলিউটলি। তাহলে মাস স্পেকের সাহায্যে মানে একদম প্রিসাইজলি 3টে কার্বন 7টা হাইড্রোজেন ক্লোরিনের যতটা হলো পয়েন্ট ধরো 1 2 3, ও এইরকম পয়েন্ট 1 2 3 তে দেবে, বুঝতে পেরেছো? তো এই যে কেমিক্যাল ফর্মুলাটা C3H7Cl, এটা আমি পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমার কাছে দেখো ল্যাবে যা ইনস্ট্রুমেন্টস অ্যাভেলেবল আছে আমি তো তাই দিয়ে করতে পারবো। ল্যাব মানে আমাদের কলেজের ল্যাব না, যে কোনো স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের ল্যাব। আমার কাছে আইআর আছে, আইআরে আমি দেখলাম, আচ্ছা আইআরে কি দেখা যায় ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে? আইআরে ফাংশনাল গ্রুপ দেখা যায়। ফাংশনাল গ্রুপ, হ্যাঁ ফাংশনাল গ্রুপ দেখা যায়। ওকে, তো আইআর এর যে ভাইব্রেশনস গুলো আমি পেলাম, দে আর করসপন্ডিং টু দিস সিএইচ ভাইব্রেশন। অবভিয়াসলি ফাংশনাল গ্রুপ দেখা যায় মানে আমরা কি, আমরা ভাইব্রেশনস গুলো, ধরো অ্যালডিহাইডের জন্য আমরা দু ধরনের ভাইব্রেশন পাবো, একটা হচ্ছে সি ডাবল বন্ড ও এবং সিএইচ, তাই তো? সো এই দু ধরনের ভাইব্রেশন পেলে আমরা জানছি যে দ্যাটস অ্যান অ্যালডিহাইড গ্রুপ। সিমিলারলি আমি যদি সি ডাবল বন্ড ও এবং সিওএইচ এই ধরনের ভাইব্রেশন পাই আর সিসি ভাইব্রেশন পাই, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। সো হিয়ার আই গেট সিএইচ ভাইব্রেশনস, ফাইন। এবং আরো আইআরে আমি দেখলাম যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 0, মানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। ওকে, তাহলে এই মতো অবস্থায় আমি যে কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে চাইছি সেই কম্পাউন্ডটা কি কি হতে পারে? কে বলবে আমায়? হ্যাঁ, বোঝা গেল? আমার কাছে সিএলটা থাকছে না, তাহলে সিএইচ ভাইব্রেশন পেয়েছে শুধু। হ্যাঁ, সিএইচ ভাইব্রেশন পেয়েছি, ঠিক আছে। না না, মানে ব্যাপার হচ্ছে যে সিএল ভাইব্রেশন অ্যাজ সাচ ওইভাবে আইআর এ তুমি ধরতেও পারবে না। ওকে,
আইআর যেটা মেনলি স্টাডি করে সি ডাবল বন্ড ও এই ভাইব্রেশন গুলো। ওকে, তোমার কোনো ফাংশনাল গ্রুপে কিন্তু ক্লোরিন থাকে না, মানে অর্গানিক কেমিস্ট্রিতে কোনো ফাংশনাল গ্রুপে কিন্তু ক্লোরিন থাকে না। মানে আমরা আইআর দিয়ে মূলত স্টাডি করি গিয়ে হচ্ছে সিএন, ঠিক আছে, সিএইচ, সি ডাবল বন্ড ও, এইগুলো আমরা সিও, এইগুলো স্টাডি করি। ওই লেভেলে গিয়ে স্টাডি করলে তাহলে তোমাকে আইআর আর রামান দুটো একসাথে করতে হবে। তোমরা রামান জানো? রামান ঠিক আছে। স্পেকট্রোস্কোপি জানো না? জানো না বোধহয়। রামান আমি খুব ভালো করে পড়িয়েছি এবার ফার্স্ট ইয়ারকে, ওটা দেখতে পারো। তাহলে কি কি দুটো কম্পাউন্ড হতে পারে এখানে? এইটা কিন্তু 1 ক্লোরোপ্রোপেনও হতে পারে, আবার 2 ক্লোরোপ্রোপেনও হতে পারে, কারণ দুটোরই ফর্মুলা সেম, আইসোমার। দুটোতেই শুধু আমি সিএইচ ভাইব্রেশন পাবো এবং দুটোতেই ডিগ্রি অফ আনস্যাচুরেশন 0। ওকে, কারোর কোনো ডাউট? না স্যার। তাহলে আমি ফাইনালি বুঝবো কি করে যে কম্পাউন্ডটা আমি ধরো গাছের থেকে আইসোলেট করেছি, হ্যাঁ, এবং যেটা খুব ভালো মেডিসিনাল প্রপার্টি দেখাচ্ছে, সেটা 1 ক্লোরোপ্রোপেন না 2 ক্লোরোপ্রোপেন? আমাকে তো ল্যাবে সিনথেসাইজ করার আগে বুঝতে হবে সেটা কি। আমি মাস স্পেক এবং আইআর করে সেটার ফর্মুলা ভাইব্রেশন পেয়েছি, বাট দ্যাট ক্যান বি 1 ক্লোরোপ্রোপেন আর দ্যাট ক্যান বি 2 ক্লোরোপ্রোপেন। এইবার স্যার ধরো, তাহলে তো এনএমআর করলেই তো হয়ে হ্যাঁ, যাচ্ছে। এনএমআর করলেই হবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি। এবারে আমার সুপর্ণাকে একটা ওষুধ খাওয়াতে হবে। ওষুধটা থাকবে গিয়ে হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন, তাতে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকবে। আমি 2 ক্লোরোপ্রোপেন খাইয়ে দিলাম, কি হবে তাহলে? সুপর্ণা আরো অ্যাগ্রেসিভ হয়ে শুভঙ্করের পেছনে শুভঙ্করকে মারতে যাবে। কারণ তোমরা জানো যে এম ডোপা এক ধরনের ওষুধ, হ্যাঁ, যেটা আর কি তোমার যাদের হাই প্রেশার তাদের দেয়া হয়, এম ডোপামিন। তাদেরকে যদি এল ডোপা দিয়ে দেয়া হয় তখন কিন্তু সেটা আর কি মানে একটা ডেট্রিমেন্টাল হয়ে যায়। দুটোই আইসোমার, সেম ফর্মুলা, সেম এভরিথিং, শুধু একটা ফাংশনাল গ্রুপ এদিক ওদিক বা একটা পার্টিকুলার গ্রুপ এদিক ওদিক, যার জন্য একটা হচ্ছে পেশেন্টের জন্য লিথাল হয়ে যায়, অন্যটা পেশেন্টের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এই জায়গায় দাঁড়িয়ে এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এনএমআর করব। এনএমআর করে দেখো, আমার যদি 2 ক্লোরোপ্রোপেন হয়, এই আগে 1 ক্লোরোপ্রোপেন হয়, তাহলে 1 ক্লোরোপ্রোপেনের ফর্মুলাটা এই, এখানে সব থেকে কাছে যেটা আছে তোমার ক্লোরিনের, সেটা হচ্ছে গিয়ে এই হাইড্রোজেন গুলো। ওকে, সো দিস হাইড্রোজেন উইল বি ম্যাক্সিমালি ডিশিল্ডেড। এই হাইড্রোজেন গুলো ম্যাক্সিমালি ডিশিল্ডেড হবে। তারপর আছে এই হাইড্রোজেন গুলো। এই হাইড্রোজেন গুলো এর মতো না হলেও অনেকটাই ডিশিল্ডেড হবে, এবং সব থেকে কম ডিশিল্ডেড হবে গিয়ে হচ্ছে বি হাইড্রোজেন গুলো। ক্লিয়ার হচ্ছে? ক্লোরিন থেকে যেটা যত দূরে সেটার তত শিল্ডিং কম হবে, ক্লোরিন থেকে যেটা যত কাছে সেটার তত এই দূরে সেটার তত শিল্ডিং বেশি হবে, ক্লোরিন থেকে যেটা যত কাছে তার তত শিল্ডিং কম হবে। কোনো ডাউট নেই? তাহলে আমরা যদি এনার্জি লেভেল ডায়াগ্রামটা এবার দেখি, তাহলে কি হবে, এই যে বি, এই বিটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হবে, তারপর হচ্ছে গিয়ে এই সিটা হবে, কেন না এটার মাঝামাঝি, এটা যদি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে যেমনি ধরো ম্যাক্সিমালি ডিশিল্ডেড, এটা এ, এটা সব থেকে কম, এই সব থেকে কম এটা শিল্ডিং আছে, তাহলে এটার ম্যাক্সিমাম এনার্জি লাগবে। তারপর সি, এর থেকে কম শিল্ডেড কিন্তু বি এর থেকে, এই এর থেকে বেশি শিল্ডেড কিন্তু বি এর থেকে কম শিল্ডেড, তাহলে সেটার এই মাঝামাঝি হবে। আর বি ম্যাক্সিমালি শিল্ডেড, তাহলে বিটা এই লাস্টে হবে। কারোর কোনো ডাউট? আমাকে কে বলবে যে বি এর পিকটা বড় কেন এগুলোর থেকে? তিনটে হাইড্রোজেন, নাম্বার বেশি আছে, তিনটে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটা বোঝা গেল তো, এটা সব থেকে ডিশিল্ডেড, তারপর হচ্ছে সিটা ডিশিল্ডিং এ, আর বিটা সব থেকে শিল্ডেড।
ফলে এই স্পেকট্রাটা আমি যদি পাই, তার মানে দ্যাট ইজ 1 ক্লোরোপ্রোপেন। যদি 2 ক্লোরোপ্রোপেন হয় তখন কি হবে? তখন কিন্তু আমি দু ধরনের হাইড্রোজেন পাবো যাদের লোকাল এনভায়রনমেন্ট ডিফারেন্ট। এখানে যেমনি আমি 3 ধরনের হাইড্রোজেন পেলাম যাদের লোকাল এনভায়রনমেন্ট ডিফারেন্ট, এখানে কিন্তু আমি দু ধরনের হাইড্রোজেন পাবো যাদের লোকাল এনভায়রনমেন্ট ডিফারেন্ট। এইখানে দেখো এ এটা হচ্ছে এ টাইপ হাইড্রোজেনটা হচ্ছে মোস্ট ডিশিল্ডেড, ঠিক আছে? কিন্তু বি টাইপ যে হাইড্রোজেন গুলো সেগুলোর পিক কিন্তু সেম হবে। কেন না? দুটোই এই CH3টা এবং এই CH3টা দুটোর হাইড্রোজেন গুলোই ইকুইডিস্টেন্স ফ্রম দ্য ক্লোরিন, okay? So in that case these two peaks will overlap. এই দুটো পিক কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ করলে কি হবে? সো উই গেট অনলি টু কাইন্ডস অফ পিক। একটা হচ্ছে এই বি টাইপ গুলো লেস ডিশিল্ডেড, ফলে তার জন্য আমি এই দিকে পিক পাবো লোয়ার এনার্জি, আর এই এ টাইপ হাইড্রোজেন মোস্ট ডিশিল্ডেড, তার জন্য আমি হায়ার এনার্জি রিজিয়নে পিক পাবো। So if I get a spectrum with two peaks like this, it's 2 chloropropane, and if it is 3 peaks, so it's 1 chloropropane. তাহলে আমি এই যে ডিফারেন্ট টেকনিকস আমার কাছে যেটা আছে, ধরো মাস স্পেকট্রোমেট্রি, IR এবং NMR করে ডিটারমাইন করলাম আমি গাছ থেকে যেটা আইসোলেট করেছি, যেটা আমার করোনা ছাড়াতে সাহায্য করছে, সেটা হচ্ছে গিয়ে সে 1 ক্লোরোপ্রোপেন বা 2 ক্লোরোপ্রোপেন, যেটা তুমি NMR করে পেলে। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট স্লাইডে হ্যাঁ যাব। স্যার। কোনো ডাউট নেই তো? ওকে ফাইন। তাহলে একটা কথা কি হলো, হ্যাঁ, তাহলে আমরা তাহলে দেখে নিই যে টোটাল আমরা কি পড়লাম এই পার্ট অফ দ্য লেকচারে। দিস কভার্স 50% অফ দ্য NMR। এরপরে হাইপারফাইন স্প্লিটিংটা আমাদের বুঝতে হবে, তাহলে কমপ্লিট হবে। দেখো, একটা চার্জ থাকার দরুন একটা নিউক্লিয়াস, যেহেতু চার্জ আছে এবং সেটা স্পিন করছে মানে ঘুরছে, নিউক্লিয়ার স্পিন। ইন NMR we study the nuclear spin. NMR we study the nuclear spin of the charged nucleus, that is odd number of protons, odd number of neutrons or both. তাহলে চার্জ থাকার জন্য it behaves like a magnet. নেক্সট হচ্ছে NMR স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালটা এই 3টে লাইনে খুব সুন্দর দেয়া আছে। NMR স্পেকট্রোস্কোপি কি করছে? It operates by applying a magnetic field to the nuclei and then measuring the amount of energy necessary to put various nuclei in resonance. একটা ম্যাগনেটিক ফিল্ড আমি দিলাম, নিউক্লিয়াই গুলো নিজেদের মতো অ্যালাইন করলো। যদি কমপ্লিটলি ডিশিল্ডেড থাকে, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করবে। যদি মোটামুটি শিল্ডেড থাকে, অতটা ইনফ্লুয়েন্স হবে না, সে অ্যালাইন করলো। এইবারে আমি কতটা এনার্জি লাগছে ইন দ্য ফর্ম অফ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন টু পুট দোজ নিউক্লিয়াই উইদিন রেজোনেন্স, সেটাই কিন্তু বেসিক্যালি আমি স্টাডি করছি। তাহলে নিউক্লিয়াই ইন ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্টস, ঠিক আছে, শিল্ডেড অর ডিশিল্ডেড। এই যে বলছি না লোকাল এনভায়রনমেন্টটা ডিফারেন্ট, ইয়ার লোকাল এনভায়রনমেন্ট ইজ নাথিং বাট দ্য ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াই ইন ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্টস, সেটা হচ্ছে আইদার শিল্ডেড অর ডিশিল্ডেড, এদের ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হবে রেজোনেন্সে যাওয়ার জন্য। ওকে, দ্যাট উই হ্যাভ স্টাডিড সো ফার, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আর NMR স্পেকট্রাম, যেটা আমরা বারবার গ্রাফটা দেখছি, দিস গ্রাফস, ওকে, দিস গ্রাফস, দিস আর দ্য NMR স্পেকট্রাম। এটা কি? এটা কিছু সিগন্যালস দিচ্ছে, যেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে কতটা এনার্জি দরকার এই নিউক্লিয়াই গুলোকে, প্রত্যেকটা নিউক্লিয়াইকে রেজোনেন্সে নিয়ে যাওয়ার জন্য। That will depend upon the number of peaks, also depends upon the number of different types of nuclei in different ইলেকট্রনিক এনভায়রনমেন্টস। ক্লিয়ার? কারুর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন, ইজ ইট আ ভেরি ডিফিকাল্ট থিং? আমরা তো 50% পড়েই ফেললাম। না স্যার।
তাহলে এত এনএমআর কে সবাই ভয় পায় কেন? মানে এটা কি কোনো সেভাবে ডিফিকাল্ট জিনিস? ইজিয়েস্ট টেকনিক, এনএমআর, আইআর, রামান, ইউভি ভিজিবল, এক্স-রে ডিফ্রাকশন, এগুলো হচ্ছে ইজিয়েস্ট জিনিস পড়াশোনার জন্য। হ্যাঁ বলো, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো আমাকে। স্যার আমার আচ্ছা স্যার, এই একটা যে প্রশ্ন আছে, হ্যাঁ, সে একটা প্রশ্ন করে ফেলো। যে ডি শিল্ডেড থাকলে এনার্জি বেশি লাগছে, শিল্ডেড থাকলে এনার্জি কম, এটা কেন হচ্ছে? ওকে, দেখো, যখন ডিশিল্ডেড থাকছে তখন কি হচ্ছে, ওকে কেউ প্রোটেক্ট করছে না। হ্যাঁ, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ও পুরোপুরি নিজেকে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডই ওকে অ্যালাইন করতে হচ্ছে। বোঝা যাচ্ছে? আমি তোমাকে খুব একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। তুমি মারাত্মক একটা ওয়াটার কারেন্টে পড়েছো, তাহলে তুমি কোন দিকে ভেসে যাবে? যেদিকে যেদিকে জলটা ফ্লোটা আছে। যেদিকে ফ্লোটা আছে হুম। সেদিকে ভেসে যাবে। তাহলে তোমাকে ফ্লো এর অপোজিট নিয়ে যেতে আমার অনেকটা এনার্জি লাগবে। তুমি মারাত্মক একটা ওয়াটার কারেন্টে পড়েছো, কিন্তু তোমাকে 4জন লোক ধরে আছে বাঁচানোর জন্য, তখন তুমি কোন দিকে ভাসবে? ওয়াটার যেদিকে তোমাকে ফ্লো করছে তুমি সেদিকে যাবে, কিন্তু পুরোপুরি অতটা হয়তো যাবে না, 4টে লোক মিলে তোমাকে কিছুটা ধরে রাখবে, তাই তো? বোঝাতে পারছি? হ্যাঁ এখানে স্যার। ব্যাপারটা কি হচ্ছে, এখানে ইনফ্লুয়েন্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ লেস, এই ম্যাগনেটিক ফিল্ড ইজ লেস। কেন? ওকে চারদিকে ঘিরে আছে। তো এ কিন্তু, কার্সারটা ফলো করো, পুরোপুরি এইভাবে অ্যালাইন করছে না নিজেকে, পুরোপুরি এইভাবে নিজেকে অ্যালাইন করছে না। কেন না? ওই যে 4টে লোক ধরে থাকা, তার জন্য পুরোপুরি ওই লেভেলের এফেক্ট হচ্ছে না এর ওপর কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের, যে পুরোপুরি ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন হচ্ছে। তাহলে ও যদি এই অবস্থায় থাকে, এবারে পুরো ফ্লো এর বিপরীতে ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটু কম এনার্জি লাগবে। এখানে ধরো আরো 3টে লোক লাগছিল একে বিপরীতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে শুধু একটা লোক হলেই একে বিপরীতে নিয়ে যাওয়া যাবে। বোঝা গেল সৌরদীপ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এর ওপর অতটা এফেক্ট হচ্ছে না, কারণ একে তো গার্ড করে রাখা আছে। ফলে এ একদম ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড যে অ্যালাইনমেন্টটা, সেটা করবে না, যেটা একে করতে হচ্ছে, যেহেতু এ কমপ্লিটলি ডিসিল্ড। ঠিক আর আছে কারোর স্যার, কোনো বুঝতে প্রশ্ন? পেরেছি। আর নেক্সট একজন কিছু জিজ্ঞেস করছিল, বলো। স্যার, এই যে 2 ক্লোরোপ্রোপেনের গ্রাফটা হ্যাঁ আছে, ওখানে পিক দেখে আমি কি করে বুঝবো যে 6টা হাইড্রোজেন আছে? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওখানে কোয়েশ্চেন। দেখে দেখে মনে ওখানে হচ্ছে ওটা 3টে হাইড্রোজেন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে দেখে মনে হচ্ছে, মানে ইন দা সেন্স যে 3টে হাইড্রোজেনই থাকার, পিকটা সেই রকমই থাকা উচিত, কারণ ওইটা তো দুটো সেম এনভায়রনমেন্টে আছে, তো 3টেই পিক দেবে। মানে ওভারল্যাপিং মানে কিন্তু অ্যাডিটিভ পিক নয়, যে এই 3টে আর ওই 3টে অ্যাড হয়ে গেল, ওরকম হয় না। ঠিক আছে, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কোথায়? এখানে তো 3টেরই দেখতে পাচ্ছি আমি। এটা 3 গুণ, এটা 6 গুণ তো নয়, হবে না 6 গুণ। তার কারণ হচ্ছে পিকস আর ওভারল্যাপিং, পিকস আর নট অ্যাডিটিভ। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এই পিকটা আর এই পিকটা ওভারল্যাপ করে যাচ্ছে। এনএমআর স্পেকট্রামটা কিভাবে তৈরি হয়? দুটো পিক ওভারল্যাপ করে যাচ্ছে, একে অপরকে ঢেকে দিচ্ছে, কিন্তু এই পিকটা আর এই পিকটা অ্যাডিটিভ হবে না। কথার কথা বলছি, এখানে যদি 6টা হাইড্রোজেন থাকতো, সেটা কখনোই সম্ভব নয়, কার্বনের ভ্যালেন্সি তো 4-এর উপর হবে না, তাহলে এই পিকটা এটা 6 গুণ হতো। বোঝাতে পারলাম সায়ন? হ্যাঁ, তাহলে ওভারল্যাপ যখন করছে তখন হ্যাঁ, আমি পিক দেখে কি করে বুঝবো যে ওখানে দুটো গ্রুপে টোটাল 6টা হাইড্রোজেন আছে? কেন বুঝতে পারবে না? যে তোমার এখানে 3টে প্রথম কথা, ওটা বোঝার তোমার দরকার নেই, কারণ কেমিক্যাল ফর্মুলাটা তুমি মাস স্পেক থেকে পাচ্ছ। দ্বিতীয় কথা হচ্ছে, তাও আচ্ছা। বোঝা যাবে, তার কারণ হচ্ছে যে এখানে তো তুমি এইটুকু তো জানো যে ওটা ক্লোরোপ্রোপেন, এইটুকু তো হ্যাঁ তুমি জানো। তাহলে তাহলে যেটা ব্যাপার, দুটো গ্রুপ আছে মানে 2 ক্লোরোপ্রোপেন। তাহলে এইবারে আচ্ছা 6টা হাইড্রোজেন যে আছে, সেটা তুমি মাস স্পেক থেকেই ধরতে পারছো সবার আগে, কথাটা সেটা নয়। কথা হচ্ছে যে এইখানে যা আছে, এখানে তার 3 গুণ আছে, মানে এখানে একটা হাইড্রোজেন থাকলে এখানে 3টে হাইড্রোজেন আছে। আবার দ্বিতীয় কোনো পিকও নেই, মানে তৃতীয় কোনো পিকও নেই,
তার মানে নিশ্চয়ই দুটো পিক ওভারল্যাপিং। 6টা হাইড্রোজেন তোমার পিক সাইজ থেকে তুমি তখনই বুঝতে পারতে যখন আর কি এইখানে তোমার 6টা হাইড্রোজেন থাকতো। এনএমআর পিক কখনো অ্যাডিটিভ হয় না যে এখানে 3টে আছে এখানে 3টে আছে, দুটো ওভারল্যাপ করলো তাহলে 6টা হয়ে গেল। ওভারল্যাপ আর অ্যাডিশন দুটো আলাদা। দুটো গাড়ি পাশাপাশি এসে দাঁড়িয়েছে, দুটো সেন্ট্রো গাড়ি, তাহলে আমি একটাকে দেখতে পাচ্ছি অন্যটা ঢেকে গেছে, এটাকে বলে ওভারল্যাপিং। একটা সেন্ট্রো গাড়ির মাথায় আমি আরেকটাকে চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে অ্যাডিটিভ। এই পিকটা ওভারল্যাপিং পিক, এটা অ্যাডিটিভ পিক নয়। তুমি 6টা দেখতে হলে তোমাকে একটা জায়গায় 6টা হাইড্রোজেন থাকতে হতো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, তাহলে পিকের সাথে ওই মলিকিউলার ফর্মুলাটা আমি কম্পেয়ার করতে হবে। মলিকিউলার ফর্মুলাটার বেসিসে আমাকে পিকটাকে ইন্টারপ্রিট করতে হবে, এটা একেবারে উল্টো দিক থেকে। ওকে আচ্ছা স্যার। ওকে, উই এন্ড হিয়ার, লেস দ্যান 1 মিনিট, এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি ভিডিও আপলোড করে দেবো।